ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড 2025-এর একটি প্রশ্ন সমাধান করাবো। এই প্রশ্নটার সমাধান তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টেক্সট বইয়ে যদি কোনো কারণে ইজি ফিজিক্স বইয়ে কোনো কারণে যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা এখান থেকে সেটা বুঝে নিতে পারতেছো। আর যারা শুধু ভিডিওটা দেখতেছো তাদের ক্ষেত্রে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি তারা খুব দ্রুত সংগ্রহ করে ফেলো। প্রথম প্রশ্ন কতে বলা হলো নিউক্লিয়ার শক্তি কাকে বলে? নিউক্লিয়ার শক্তি কাকে বলে? এটা খুব কমন একটা টার্ম এখনকার সময়। ওরে হচ্ছে নিউক্লিয়ার বম মেরে দিচ্ছে এরকম একটা সিচুয়েশন। তো আমাদের এই নিউক্লিয়ার শক্তি কাকে বলে? সেটা হলো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় ভারী পরমাণু ভেঙে দুই বা ততোধিক পরমাণু তৈরি এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় উৎপন্ন শক্তিকে নিউক্লিয়ার শক্তি বলে। এই যে আমরা যে ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি এটা না লিখলেও সমস্যা নেই, ব্র্যাকেট ছাড়া বাহিরের অংশটুকু যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় উৎপন্ন শক্তিকে নিউক্লিয়ার শক্তি বলে। মানে ফিশন আর ফিউশন বিক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় তাকে নিউক্লিয়ার শক্তি বলে। এখন ফিশন বলতে বোঝানো হয় ভারী পরমাণু ভেঙে দুই বা ততোধিক পরমাণু তৈরি, আর ফিউশন বলতে বোঝানো হয় দুইটা হালকা পরমাণু একত্রিত হয়ে ভারী পরমাণু তৈরি। এটাও মনে রাখার একটা সহজ টেকনিক আছে। দেখো ফিশন আর ফিউশন দুইটা বানানের মধ্যে খেয়াল করে দেখো, ফিশন ছোট আর ফিউশন হচ্ছে বড়। ফিশন তার মানে হচ্ছে ভারী পরমাণু ভেঙে ছোট হবে, বানান যেহেতু ছোট আউটপুট ছোট। আর ফিউশন বড়, বানানটা বড়, তার মানে হচ্ছে যে আউটপুট বড় হবে, মানে দুইটা মিলে একসাথে বড় একটা পরমাণু তৈরি করবে। তো এইভাবে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া উৎপন্ন শক্তিকে নিউক্লিয়ার শক্তি বলা হয়। খ হচ্ছে জলীয় বাষ্প অপেক্ষা বায়ুর ঘনত্ব ব্যাখ্যা করো। বায়ুর ঘনত্ব বেশি ব্যাখ্যা করো, মানে জলীয় বাষ্পের তুলনায় বায়ুর ঘনত্ব বেশি ব্যাখ্যা করো। দেখো ঘনত্ব বের করার সূত্র কি? ঘনত্ব বের করার সূত্র হচ্ছে রো সমান m/v। এখান থেকে যদি v কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি রো সমানুপাতিক m, মানে ঘনত্ব ভরের সমানুপাতিক। ঘনত্ব ভরের সমানুপাতিক। এখন ঘনত্ব যেহেতু ভরের সমানুপাতিক, মানে রো যেহেতু ভরের সমানুপাতিক, তার মানে যার ভর বেশি তার ক্ষেত্রে ঘনত্ব বেশি হবে। জলীয় বাষ্প মানে কি? পানি। পানির ক্ষেত্রে ভর কত হয়? হাইড্রোজেন 2 অক্সিজেন 16, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 18। অন্যদিকে বাতাসের ক্ষেত্রে কি থাকে? বাতাসের ক্ষেত্রে ধরো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন আর এরকম অসংখ্য হচ্ছে যে গ্যাস থাকে। তো এদের ভর কত? অক্সিজেন হচ্ছে 32, নাইট্রোজেন হচ্ছে 28, হাইড্রোজেন হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 60-62। এইখানে হচ্ছে 62 গ্রাম, এখানে হচ্ছে 18 গ্রাম। কার ভর বেশি? বায়ুর ক্ষেত্রে ভর বেশি। আর বায়ুর ক্ষেত্রে ভর বেশি মানে হচ্ছে তার ঘনত্ব বেশি হবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এখন টেক্সটে যেটা লেখা আছে সেটা তোমরা একবার পড়ে নিতে পারো যে এখানে কি বলা আছে। এই যে জলীয় বাষ্প অপেক্ষা বায়ুর ঘনত্ব বেশি বলতে বুঝায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম হওয়ায় এর একক আয়তনে ভর বেশি। জলীয় বাষ্প হলো পানির গ্যাসীয় অবস্থা যা বায়ুতে স্বাধীন যৌগিক পদার্থ হিসেবে ভেসে বেড়ায়, আর ঘনত্ব হলো একক আয়তনের উপর ভরের পরিমাণ। বায়ু সাধারণত একটা ভারী পদার্থ। কেন ভারী পদার্থ? তোমরা দেখেছো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইডের মতো ভারী মৌল এবং যৌগ থাকে। বায়ুতে জলীয় বাষ্প কম হলে একক আয়তনের জলীয় বাষ্পের পরিমাণ কমে এবং বায়ুর অন্যান্য ভারী পদার্থের পরিমাণ বাড়ে, ফলে বায়ুর একক আয়তনের ভর বেশি হয়। এই কারণে বায়ুর ঘনত্ব বেশি হয়। মানে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে সেখানে অন্যান্য পদার্থের পরিমাণ বাড়ে, যার ফলে হচ্ছে ভর বেড়ে যায়, আর ভর বেড়ে যায় বলে হচ্ছে ঘনত্বের পরিমাণ বেড়ে যায়। তো এই এত এইভাবে না লিখেও তোমরা চাইলে এইভাবে লিখতে পারো যে আমরা জানি ঘনত্ব রো সমান m/v। আয়তন যদি ধ্রুবক হয় ঘনত্ব ভরের সমানুপাতিক। যেহেতু জলীয় বাষ্পের ভর বায়ুর ভরের তুলনায় কম, তাই জলীয় বাষ্পের ঘনত্ব বায়ুর ঘনত্বের তুলনায় কম। গ নম্বর প্রশ্ন দেখো, মুকুট দ্বারা অপসারিত পানির ভর নির্ণয় করো। এই যে একটা সোনার মুকুটের ভর বলা আছে 10 কেজি, আর অপসারিত পানির ওজন বলা আছে 92.12 নিউটন। আমাদেরকে বললো মুকুট দ্বারা অপসারিত পানির ভর নির্ণয় করতে। তা আমাদের কাছে যেহেতু ভর বলা আছে তাহলে আমরা ওজনটা পেয়ে যাব। ভর যেহেতু বলা আছে ওজনটা পেয়ে যাব। পানিতে ওজনটা আমাদের কাছে বলা আছে। বাতাসে ওজন থেকে পানিতে ওজন মাইনাস করলে অপসারিত পানির ওজন পাওয়া যায়। আমরা এটাকে একটু লিখে দেখাই যে পানিতে ওজন সমান হচ্ছে বাতাসে ওজন মাইনাস হচ্ছে অপসারিত পানির ওজন। পানিতে ওজন সমান বাতাসে ওজন মাইনাস হচ্ছে অপসারিত পানির ওজন। ধরো এটাকে আমি W1 ধরলাম, এটা হচ্ছে W2, এটা হচ্ছে W3। তো পানিতে ওজন সমান বাতাসে ওজন মাইনাস হচ্ছে অপসারিত পানির ওজন। তো এইখান থেকে আমরা অপসারিত পানির ওজন কি লিখতে পারি? W2 সমান হচ্ছে এটা W3, W3 সমান হচ্ছে W2 মাইনাস হচ্ছে W1। আমি সিম্বল দিয়ে বোঝার জন্য লিখলাম আর কি, পরের বার আবার এত লম্বা করে লেখার থেকে। যে অপসারিত পানির ওজন সমান কি হবে? বাতাসে ওজন মাইনাস হচ্ছে পানিতে ওজন। কোত্থেকে আসছে? এই যে সূত্র
থেকে পানিতে ওজন সমান বাতাসে ওজন মাইনাস হচ্ছে অপসারিত পানির ওজন। তাহলে আমরা যদি বাতাসে ওজন থেকে বাতাসে ওজন থেকে পানিতে ওজনটা মাইনাস করি, বাতাসে ওজন থেকে পানিতে ওজনটা মাইনাস করি, বাতাসে ওজন থেকে পানিতে ওজনটা মাইনাস করি, তাহলেই আমরা মূলত কি পেয়ে যাব? অপসারিত পানির ওজনটা পেয়ে যাব। এটাই এখানে করা হয়েছে। দেখো এই যে এখানে তোমার W = mg, m হচ্ছে 10, g হচ্ছে 9.8, তাহলে 98 নিউটন। আর পানিতে ওজন আমাদের কাছে বলা আছে, এই যে বাতাসে ওজন থেকে পানিতে ওজনটা মাইনাস করে দিলে অপসারিত পানির ওজনটা পেয়ে যাচ্ছি। এখন মুকুট দ্বারা অপসারিত পানির ভর ওজন হচ্ছে কি W সমান হচ্ছে 5.88, এখন W এর পরিবর্তে কি লেখা যায়? mg সমান হচ্ছে 5.88, তাহলে m সমান কি হবে? W/g, W এর মান পেয়ে গেছি, g এর মান পেয়ে গেছি, আমরা এই ক্ষেত্রে অপসারিত পানির ভর পেয়ে গেছি। তাহলে যদি আমি বটম লাইনে বলতে চাই তাহলে কি বলা যাবে? বস্তুর ওজন বের করতে হবে, বস্তুর ওজন থেকে পানিতে ওজনটা বের করে মাইনাস করে দিলে অপসারিত পানির ওজনটা পেয়ে যাব। অপসারিত পানির ওজনকে যদি আমরা ভর দ্বারা অভিকর্ষ ত্বরণ দ্বারা ডিভাইড করে দিই তাহলে অপসারিত ভরটা পেয়ে যাব। ঘ নম্বর প্রশ্ন হলো দৃশ্যকল্প 2 অনুসারে বস্তুটির আয়তনের কেমন পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে? গাণিতিক যুক্তি দাও। খেয়াল করো কি বলেছে? সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে হবে। সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার শর্ত হচ্ছে বস্তুর ওজন এবং অপসারিত তরলের ওজন সমান হতে হবে। বস্তুর ওজন এবং অপসারিত তরলের ওজন সমান হতে হবে। এখন বস্তুর আয়তন এমন ভাবে পরিবর্তন করতে হবে যাতে বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজনের পরিমাণ সমান হয়। তা আমরা প্রথমে বস্তুর ওজনটা বের করি। বস্তুর ওজন হচ্ছে W = mg, m হচ্ছে বস্তুর ভর। বস্তুর ভর বলা আছে কত? 5 কেজি। বস্তুর ভর বলা আছে 5 কেজি, আর ক্ষেত্রফল আর উচ্চতা দেওয়া আছে, পানির ঘনত্ব বলা আছে। তো বস্তুর ভর হচ্ছে 5 কেজি, g হচ্ছে 9.8, এখান থেকে আমরা বস্তুর ওজনটা পেয়ে গেছি 49 নিউটন। এরপর আমাদেরকে কি করতে হবে? এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অপসারিত তরলের ওজনও 49 নিউটন বানাতে হবে। অপসারিত তরলের ওজন 49 নিউটন হওয়ার জন্য বস্তুর আয়তন যতটুকু করা প্রয়োজন ঠিক ততটুকুই করতে হবে। এখন আগে আয়তন কত আছে সেটা আমরা বের করি। আয়তন বের করার সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আবার দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল কি? ক্ষেত্রফল। তাহলে আয়তন সমান আমরা বলতে পারি ক্ষেত্রফল গুণ উচ্চতা। ক্ষেত্রফল বলা ছিল হচ্ছে 300 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটারকে বর্গ মিটারে নিতে হলে 10⁻4 দ্বারা গুণ করতে হয়। 10⁻4 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 0.03 বর্গ মিটার। তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেছি 0.03, আর উচ্চতা আমাদের বলা ছিল 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার। তাহলে ক্ষেত্রফলকে যখন উচ্চতা দ্বারা গুণ করে দিব আমরা বস্তুর আয়তনটা পেয়ে যাবো। এটা হচ্ছে বর্তমান বস্তুর আয়তন। কিন্তু বস্তুর আয়তন এমন হতে হবে তার দ্বারা অপসারিত পানির ওজন যাতে 49 নিউটন হয়। কেন এমনটা? কারণটা হচ্ছে বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসার জন্য বস্তুর ওজন সমান হচ্ছে বস্তু দ্বারা অপসারিত পানির ওজন হতে হবে। তো বস্তুর ওজন mg সমান হচ্ছে অপসারিত পানির ওজন v/g। এখন v এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এই যে g কাটাকাটি চলে গেলে m/ρ। m এর মান হচ্ছে 5, ρ এর মান হচ্ছে 1000। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.005 ঘনমিটার। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বস্তুর আয়তনটা পাচ্ছি 0.005 ঘনমিটার। আগে যে আয়তনটা ছিল 0.003 ঘনমিটার। তাহলে আয়তনের পরিবর্তন কত করতে হচ্ছে? এই যে 0.005 থেকে 0.003 বাদ দিলে 0.002 ঘনমিটার আয়তন বৃদ্ধি করতে হবে, তাহলে বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখানে একটা জিনিস একটু চেঞ্জ করে দেখায়। এই যে বস্তুর ওজন তো আমরা জানি, বস্তুর ওজন কত? 49। এটা কিন্তু আমরা একটু আগে বের করে দেখেছিলাম, তাই না? এই যে দেখো বস্তুর ওজন 49 নিউটন, একটু আগে আমরা ক্যালকুলেশন করে দেখেছিলাম। তা আমরা এখানে এই যে এইভাবে লেখার জন্য এই যে বস্তুর ওজন সমান হচ্ছে বস্তু দ্বারা অপসারিত পানির ওজন, এর পরের লাইনে এই যে বস্তুর ওজনটা লিখে দিলাম 49 নিউটন, আর বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন v/g। তো এখান থেকে আমাদের ভিটা বের করা দরকার। v সমান হবে কি? 49 ডিভাইডেড হচ্ছে ρg। তো 49 ঠিক আছে, আর রো এর মান তো আমরা জানি 1000, জি হচ্ছে 9.8। ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 0.005 ঘনমিটার। অর্থাৎ এখানে যে এই সমাধানটা এইভাবেও করা যায়। মানে এই দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। এখানে তফাৎটা হচ্ছে ওরা mg লিখেছে, আমি সরাসরি 49 লিখে দিয়েছি বস্তুর ওজন, কারণ এটা আমরা প্রথমে বের করে নিয়ে আসছি। আর এইখানে হচ্ছে এই যে জি কাটাকাটি চলে গেছে, আমি যেহেতু সরাসরি 49 লিখেছি তাই জি কাটা যাওয়ার কোনো প্রশ্ন আসে না। এখান থেকে v সমান হচ্ছে 49 ডিভাইডেড হচ্ছে ρg, এরপরে ভ্যালু বসিয়ে দিয়েছি। তো আমাদের এখানে প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হচ্ছে প্রথমে বস্তুর ওজনটা আমরা বের করব, তারপর বস্তুর আয়তনটা বের করব,
এরপর বস্তুর ওজন সমান হচ্ছে অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন হচ্ছে ভি রো জি, সেখান থেকে আমরা ভিটা বের করেছি, ভি বের করে বস্তুর ওজন বর্তমানে বস্তুর আয়তন থেকে নতুন আয়তনটা হচ্ছে মাইনাস করে দিলেই বা নতুন আয়তন বেশি হলে আগের আয়তনটা মাইনাস করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে মূলত বস্তুর আয়তনের পরিবর্তন, যেটা আমরা দেখেছিলাম হচ্ছে কত 0.002 ঘনমিটার, অর্থাৎ বস্তুর আগে আয়তন ছিল 0.003, নিমজ্জিত অবস্থায় ভাসার জন্য আয়তন হতে হচ্ছে 0.005, তার আয়তন বাড়াতে হচ্ছে 0.002 ঘনমিটার, আয়তন এতটুকু বৃদ্ধি করলে নিমজ্জিত অবস্থায় ভাসবে। তো এটাই ছিল এই পর্বে প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে, তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।